হ্যালো স্টুডেন্টস, চলে এসেছি তোমাদের সামনে আমার আজকের নতুন ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওর বিষয় দ্বন্দ্ব সমাস। আমার আগের একটা ভিডিওতে বহুদিন আগে আমি সমাসের প্রাথমিক কতগুলো বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত এরপরে সমাসের আর কোনো ভিডিও আমার চ্যানেলে আমি আপলোড করে উঠতে পারিনি। আজকে আবার আমি শুরু করতে চলেছি এই সমাসের পরবর্তী ভিডিওগুলো। আজকের এই ভিডিওতে আমি কেবলমাত্র দ্বন্দ্ব সমাস নিয়ে আলোচনা করতে চলেছি। আর এই দ্বন্দ্ব সমাস তোমরা যারা সিবিএসসি ক্লাস 9-এর ছাত্রছাত্রী আছো তাদের পাঠ্য বিষয় হিসাবে অন্তর্ভুক্ত আছে। তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ছাত্রছাত্রী আছো তাদেরও ক্লাস 9 বা অন্যান্য বেশ কিছু ক্লাসেও কিন্তু এই দ্বন্দ্ব সমাস পড়ানো হয়ে থাকে। এমনকি তোমরা যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ এবং সেখানে বাংলাকে বিষয় রেখেছো, তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা অবশ্যই গুরুত্বপূর্ণ। কারণ বাংলা ব্যাকরণ না জানলে কম্পিটিটিভ এক্সামে বসা একটু অসুবিধাজনক, কারণ বিভিন্ন এমসিকিউ এর ক্ষেত্রে কিন্তু আজকের ভিডিওটা তোমাদের অত্যন্ত হেল্প করবে। তাহলে চলো আমরা শুরু করি আমাদের আজকের বিষয় দ্বন্দ্ব সমাস। প্রথমেই জানা দরকার যে দ্বন্দ্ব শব্দের অর্থ কি। দ্বন্দ্ব শব্দের অর্থ মিলন, কিন্তু আমরা বাংলা ভাষায় দ্বন্দ্ব শব্দের আরো একটা অর্থ পাই যেটা সম্পূর্ণ বিপরীত ধর্মী একটা মানে অর্থ। এখানে দ্বন্দ্ব শব্দের অর্থ মিলন, কিন্তু দ্বন্দ্ব শব্দের অর্থ আর একটা যে অর্থ সেটা হচ্ছে বিবাদ বা ঝগড়া বা কলহ। আর এখানে আবার বলছি দ্বন্দ্ব শব্দের অর্থ মিলন। আর এই দ্বন্দ্ব সমাস কাকে বলে সেটা কিন্তু খুব একটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড ছাড়া আর কোথাও সংজ্ঞা খুব একটা আসে না বা ডেফিনিশনস খুব একটা আসে না। তোমাদের আসে সমাস নির্ণয় করা, অর্থাৎ সমাস নির্ণয় করতে বলা হয় বা ব্যাসবাক্যটা দিয়ে দেওয়া হয়, সমস্ত পদ বা যে সমাসটা কি হবে সেটা নির্ণয় করতে বলা হয়। কাজেই আমরা এর বৈশিষ্ট্যগুলো জেনে নেব এবং এক্সাম্পলটা নিয়ে আলোচনা করব। তাহলে প্রথমেই বলি, এই যে দ্বন্দ্ব সমাস, সেই দ্বন্দ্ব সমাসের যে প্রধান বৈশিষ্ট্য, দ্বন্দ্ব সমাসের প্রথম বৈশিষ্ট্য হিসাবে আমরা কি বলবো, এই সমাসে পূর্বপদ ও পরপদ সমানভাবে গুরুত্বপূর্ণ। কোথায় গুরুত্বপূর্ণ? না সমস্ত পদে। সমস্ত পদ বা সমস্যমান পদ, সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। এই সমস্ত পদ বা সমাসবদ্ধ পদে পূর্বপদ এবং পরপদ সমানভাবে গুরুত্ব পায়। কোথায়? না এই দ্বন্দ্ব সমাসে। আর দ্বন্দ্ব সমাসের দ্বিতীয় বৈশিষ্ট্য কি? দ্বন্দ্ব সমাসের দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে এই সমাসে ব্যাসবাক্যে ব্যবহৃত সমস্যমান পদগুলি ও এবং আর এই সকল অব্যয় দ্বারা যুক্ত থাকে। দিন রাত্রি,
এটা কি? এটা হচ্ছে সমাসবদ্ধ পদ। আচ্ছা, এক্ষেত্রে তোমাদের একটু বলে রাখি, তোমরা যারা এই সমস্যমান পদ, সমাসবদ্ধ পদ, ব্যাস বাক্য এই বিষয়গুলোর ঠিক মানে জানো না বা কোনটাকে কি বলে সেটা মনে রাখতে পারো না, তারা অতি অবশ্যই আমার আগের ভিডিওটা দেখে নেবে, কারণ সেখানে কিন্তু আমি খুব ভালোভাবে বিষয়গুলোকে এক্সপ্লেন করে দেওয়ার চেষ্টা করেছি। আর আমার ডিসক্রিপশন বক্সে আমি সেই ভিডিওর লিঙ্ক অবশ্যই তোমাদের জন্য দিয়ে যাব। যাই হোক, এই দিন রাত্রি সমাসবদ্ধ পদে আমরা যখনই ব্যাস বাক্য করব তখন কি করব? দিন ও রাত্রি, দিন রাত্রি। 3 নম্বর যে বৈশিষ্ট্য এই দ্বন্দ্ব সমাসের, বা এটাও বলতে পারো যে দ্বন্দ্ব সমাসের যে প্রকারভেদ, আমি প্রকারভেদে যাচ্ছি না কারণ সেভাবে প্রকারভেদ তোমাদের খুব একটা এক্সামে আসে না। যদি প্রকারভেদ আসে তাহলে তোমরা সেইভাবে প্রকারভেদটা শিখে যাবে, কিন্তু প্রকারভেদ ছাড়া তোমরা যদি দ্বন্দ্ব সমাস লেখো তাহলেই কিন্তু তোমরা মার্কস পাচ্ছ। যাই হোক, এক্ষেত্রে বলি তৃতীয় যে বৈশিষ্ট্য, এখানে বিপরীতার্থক শব্দ, বিপরীত শব্দ, আচ্ছা আর একটা কথা, একাধিক, একের বেশি মানে দুটো শব্দ যখন বিপরীত হয় সে বিপরীত শব্দ, প্রায় সমার্থক, বা সমার্থক শব্দ, অথবা সমজাতীয় দুটো বা তার বেশি শব্দ মিলিত হয়ে সমস্ত পদ তৈরি করে, সমস্ত পদ তৈরি করে। তাহলে এটা তোমাদের কাছে নিশ্চয়ই ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল যে এই যে দ্বন্দ্ব সমাস, সেখানে পূর্বপদ এবং পরপদ দুটো অর্থই কিন্তু সমান গুরুত্ব পায় সমস্ত পদে। 2 নম্বর আমি কি বললাম, ব্যাস বাক্যে ব্যবহৃত যে সমস্যমান পদগুলো থাকে সেগুলো সাধারণত ও, আর কিংবা এবং এই ধরনের অব্যয় জাতীয় জাতীয় শব্দ দিয়ে যুক্ত করা থাকে। আর 3 নম্বর কি বললাম, যে বিভিন্ন বিপরীতার্থক শব্দ, মানে দুটো বিপরীত শব্দ অথবা দুটো সমুচ্চারিত শব্দ বা দুটো সমুচ্চারিত নয় সরি সমার্থক শব্দ বা প্রায় সমার্থক শব্দ অথবা দুটো সমজাতীয় শব্দ বা একাধিক সমজাতীয় শব্দ মিলিত হয়ে এই দ্বন্দ্ব সমাস তৈরি করে, মানে দ্বন্দ্ব সমাস হয়। তাহলে এবার যদি আমরা কিছু এক্সাম্পলের সাহায্যে বিষয়টা বুঝে নিই তাহলে আমার মনে হয় দ্বন্দ্ব সমাস তোমাদের জন্য এক্সামে আর একেবারে কঠিন বিষয় হয়ে থাকবে না। তাহলে চলো আমরা এবার কতগুলো এক্সাম্পল বা উদাহরণ দেখে নিই। তাহলে প্রথমে আমরা কতগুলো বিপরীত জাতীয় শব্দ, মানে পরস্পর বিরোধী শব্দ যাকে বলে, সেই জাতীয় শব্দের ওপর যে সমাস সেগুলো নিয়ে আলোচনা করি। যেমন ধরো প্রথমেই আমি বলেছি দিন রাত্রি, দিন ও রাত্রি এটা একটা বিপরীত ধর্মী শব্দকে মিলিত করেছে। এছাড়া আমরা পেতে পারি কি না, ভালো মন্দ, ভালো মন্দ, ভালো মন্দ কি হবে, ভালো ও মন্দ, সরি ভালো ও মন্দ, অথবা পণ্ডিত মূর্খ, যদি আমি বলি পণ্ডিত মূর্খ, পণ্ডিত আর মূর্খ সম্পূর্ণ বিপরীত ধর্মী শব্দ, তাহলে পণ্ডিত মূর্খ কি হবে, পণ্ডিত ও মূর্খ।
ধরো বললাম সরু মোটা, তাহলে কি হবে? সরু ও মোটা। কিংবা গুরু শিষ্য, খেয়াল করো প্রত্যেকটা কিন্তু বিপরীত জাতীয় শব্দ। গুরু শিষ্য, সরু মোটা, পণ্ডিত মূর্খ, ভালো মন্দ। তাহলে গুরু শিষ্য কি হবে? নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছো, গুরু ও শিষ্য। হর গৌরী বা হর পার্বতী, যেটা একই ব্যাপার, হর গৌরী। হর গৌরী আমরা কি বলবো? হর ও গৌরী, হর গৌরী। ঠিক এভাবে এরকম আরো অনেক শব্দ আছে, দুটো বিপরীত জাতীয় শব্দ বা পরস্পর বিরোধী শব্দ, যারা মিলিত হয়ে ওই সমস্ত পদ তৈরি করছে, ফলে সমাসটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। ঠিক এভাবে সমজাতীয় শব্দ বা প্রায় সমজাতীয় শব্দ পাশাপাশি বসে যখন সমাস হয়, মানে সমস্ত পদ তৈরি করে, তখনও কিন্তু দ্বন্দ্ব সমাস হচ্ছে। যেমন ধরো সোনা রূপা, সোনা রূপা, সোনা রূপা দুটোই কি না? দুটোই ধাতু, সমজাতীয় বিষয়। তাহলে সোনা রূপা কি হবে? সোনা ও রূপা। সোনা ও রূপা। অথবা লাল নীল, এখানেও দেখো একই রকম হবে, লাল নীল। লাল ও নীল। অথবা দুধ ভাত, দুধ ও ভাত। আচ্ছা, এখানে তোমাদের প্রশ্ন হতে পারে, আমি সব সময় তো ও ব্যবহার করছি, তাহলে আমি তোমাদের আর এবং এই শব্দগুলো বললাম কেন, অব্যয়গুলো বললাম কেন? তোমরা কিন্তু এখানে ও এর জায়গায় আর এবং এগুলো ব্যবহার করতে পারো, অসুবিধা নেই। যাই হোক, তবে ও ব্যবহার করলেই বেশি ভালো। আর যাই হোক, এরপরে আমরা কি করছি? শাক সবজি, ধরো একই ধরনের বিষয়, শাক সবজি। শাক ও সবজি, শাক সবজি, এই সবগুলো কিন্তু দ্বন্দ্ব সমাসের উদাহরণ। তাহলে এগুলো গেল একরকম। এবার ধরো সমার্থক শব্দ, মানে একই শব্দ, একই অর্থ হবে, দুটো ভিন্ন শব্দ কিন্তু যার অর্থটা কিন্তু একই বোঝাচ্ছে, সেই রকম শব্দ কিন্তু যখন মিলিত হয় তখন আমরা তাকেও দ্বন্দ্ব সমাস বলি। তারও কিছু উদাহরণ এখন দেখে নেওয়া যাক। যেমন ধরো পাহাড় পর্বত, প্রায় সমান শব্দ দুটোর অর্থ। পাহাড় পর্বত, পাহাড় পর্বতকে আমরা কি বলতে পারি? ওই একইভাবে পাহাড় ও পর্বত, পাহাড় ও পর্বত, এটা একই ধরনের শব্দ, একই প্রায় অর্থ প্রকাশ করছে। নদ নদী, প্রায় একই অর্থ প্রকাশ করছে, একটু তফাৎ আছে কিন্তু তবুও মোটামুটি সমান। নদ ও নদী। অথবা দিন দরিদ্র, দিন দরিদ্র। তোমরা নিশ্চয়ই এতদিনে জেনে গেছো, যারা সমাস পড়ছো তারা নিশ্চয়ই দিন শব্দের অর্থটা জানো। দিন মানে গরিব, দরিদ্র মানেও গরিব যে। আচ্ছা, দিন দরিদ্র ওই একইভাবে দিন ও দরিদ্র। দেখো দিন শব্দ কিন্তু দয়রস্যি করে দিয়ে চলে এসো না, তাহলে দিবস হয়ে যাবে। এছাড়া লজ্জা সরম, দুটোই একই, মানে দুটোই একই অর্থ বহন করছে। লজ্জা সরম একই রকম হবে, লজ্জা ও সরম, লজ্জা ও সরম। তাছাড়া খড়কুটো, খড়
ও কুটো, খড়কুটো। তাহলে এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে দ্বন্দ্ব সমাস তাহলে কিভাবে হচ্ছে। আবার বলছি, দ্বন্দ্ব সমাসের তিনটে বৈশিষ্ট্যের দিকে একটু নজর রাখবে আর এক্সাম্পলগুলো খুব ভালো করে পড়বে, তাহলে দেখবে সমাসে কোথাও কোনো সমস্যা হবে না। তবে হ্যাঁ, সমাস নির্ণয় করতে গেলে সব থেকে আগে কিন্তু তোমাকে শব্দের অর্থটা বুঝতে হবে। শব্দের অর্থ তুমি যদি না জানো তাহলে কিন্তু ব্যাস বাক্য করা তোমার কাছে কঠিন হবে, যদি শব্দটা তোমার কাছে পরিচিত না হয়। তাহলে চলো আমরা আজকের ভিডিও এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি তোমাদের সামনে হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। খুব ভালো থেকো।